নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তত বড় খবর, দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে। মৃতার নাম রাজকুমার মণ্ডল, দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা বলে জানা গিয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতাল, সেখানেই চিকিৎসারত অবস্থায় ছিলেন রাজকুমার মণ্ডল, বছর 58 এক ব্যক্তি। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন এই খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা। দুর্গাপুরে বেনাচিতির বাসিন্দা রাজকুমার মণ্ডল। কিভাবে মৃত্যু হয়েছে সঠিক তদন্তের দাবি তুলেছেন মৃতের পরিবারের লোকেরা। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, এক্সক্লুসিভ আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়। ফার্স্ট অন আমরা প্রথম ব্রেক করছি এই খবর, দুর্গাপুরের সিটি সেন্টারের ঘটনা, রোগী মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনাকে ঘিরেই উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি হাসপাতালে। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন। সনাতন, ঠিক কিভাবে মৃত্যু হলো এই ব্যক্তির এবং পরিবারের লোকেদের কি অভিযোগ রয়েছে? একেবারে এই রাজকুমার মণ্ডল, তিনি বেনাচিতির বাসিন্দা। তিনি দুর্গাপুরের সিটি সেন্টারের এই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার 23 তারিখ ছুটি হয়ে যাওয়ার কথা ছিল এবং হাসপাতালের চিকিৎসক সেই কথা উল্লেখ করেছিল, কিন্তু তাদের এই যে স্বাস্থ্য বীমা সংক্রান্ত কিছু জটিলতার জন্য সেই রাজকুমার মণ্ডলকে হাসপাতালেই রাখা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে সূত্র মাফিক। যদিও পরিবারের লোকজনের অভিযোগ যে জোর করে তাকে আটকে রাখা হয়েছিল এবং তারপরেই 23 তারিখের পরই ফোন করা হয়েছিল পরিবারের লোকজনকে যে হাসপাতালের যেখানে আইসিইউতে ভর্তি ছিল রাজকুমার মণ্ডল, সেখানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে এবং সেই জন্য শ্বাসকষ্ট বেড়েছে বা তার রাজকুমার মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ঠিক তারপরেই তার চিকিৎসা চলছিল এবং আজ রবিবার তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে পরিবার পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ করছেন যে সেই যে জীবাণুনাশক ঝাঁঝালো স্প্রের ফলেই তাদের এই রাজকুমার বাবুর মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুর পিছনে এই যে চিকিৎসক এই যে হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করছে পরিবারের লোকজনেরা, যাকে ঘিরে কার্যত সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় হাসপাতালের ঠিক গেটের বাইরেই। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ গিয়ে কোন রকমে। তুমি যেমনটা বললে যে পরিবারের লোকেরা সদস্যরা অভিযোগ করছে যে এটি ঝাঁঝালো স্প্রে করা হয় এবং তাতেই মৃত্যু হয়। কি এমন স্প্রে করা হলো ওই রোগীর কাছে যে রাজকুমার মণ্ডল, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? যেমনটা অভিযোগ করছে পরিবারের লোকজন যে ওই হাসপাতালের যে আইসিইউ বিভাগ রয়েছে সেখানে রাজকুমার মণ্ডল চিকিৎসাধীন ছিলেন এবং এই যে স্প্রে জীবাণুনাশকের স্প্রের বিষয়টা তোমাকে প্রথমে একটু বোঝায়। যেমনটা যদি সেই আইসিইউ এ কারোর মৃত্যু ঘটে, যখন সেই মৃতদেহ সরানো হয় তারপরে সেই বেডে ভালো করে জীবাণুনাশক ওই ঝাঁঝালো স্প্রে করা হয়। আর সেই যে তার তীব্রতা এতটাই থাকে যে যদি কোনো যে সেখানে কোনো সেখানে যদি কোনো যে ফুসফুসের সংক্রান্ত কোনো রোগী থাকে বা সেখানে শ্বাসকষ্টজনিত কোনো রোগী থাকে, তাহলে তাদের শ্বাসকষ্ট আরো বাড়তে পারে। ঠিক সেই ঘটনায় ঘটেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত পুরোপুরি এই অভিযোগ স্বীকার করতে চাননি, তবে তারাও দাবি করেছেন যে এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে বা যদি হয় তাহলে ময়না তদন্ত করানো হোক দেহকে, তাহলে বোঝা যাবে যে এই মৃত্যুর পিছনে আসল কি কারণ, এই যে ঝাঁঝালো স্প্রের কারণে মৃত্যু হয়েছে নাকি। প্রতিনিধির সঙ্গে সনাতন ছিলেন দুর্গাপুর থেকে। ঠিক কি অভিযোগ করছেন মৃতের পরিবারের লোকেরা আমরা শুনবো। আজ 9 দিন হলো উনি এখানে ছিলেন। ওনার লাঞ্চের প্রবলেম, লাঞ্চের একটা সাইড পুরো খারাপ হয়ে গেছে, একটা সাইডে তো তখন এরপর ভট্টাচার্যকে প্রায় 1.5 বছর ধরে দেখাচ্ছি, ওনার ইনস্ট্রাকশনে এখানে আমরা ভর্তি করেছি। তারপর কি হয়েছে? দিয়ে উনি বললেন 3-4 দিনের ব্যাপার, ছুটি হয়ে যাবে। তো 3-4 দিনের মধ্যে আমাদের পেশেন্ট সুস্থ, একদম সুস্থ হয়ে গেছিল। ডাক্তার বললো উনি স্টেবল আছেন, ওনাকে আমি ছুটি লিখে দেবো। তো উনি 23 তারিখে ছুটি লিখে দিয়েছেন। এনারা নেগলিজেন্সি করে 24 তারিখে ডিসচার্জ সামারি নামিয়েছে। তো মেডিক্লেম কার্ডে ভর্তি হয়েছিল যেহেতু, তো এনারা 20,000 টাকার অ্যাপ্রুভ দিয়েছিল ইন্স্যুরেন্সকে ফার্স্টে। তো ওনারা ওটা অ্যাপ্রুভ করে দিয়েছিলেন। অ্যাপ্রুভ করার পর
যে 20 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল পৌঁছে গেছে, এনারা ইন্স্যুরেন্স কোম্পানিকে কিছু জানায়নি, ডাইরেক্ট 1.5 লাখ টাকা বিল পাঠিয়েছে, আমাদেরকেও জানায়নি যে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল, লাখের উপর বিল ছাড়িয়ে গেছে। যে তোমার আমরা যখন ইন্স্যুরেন্সকে পাঠিয়েছি, ইন্স্যুরেন্স ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে, কারণ ওটা বলছে আমরা নিতে পারবো না, কারণ কি আমাদের মাঝখানে কোনো ইন্টিমেশন আসেনি, মেল আসেনি, কিছু না। তো এনারা যাই হোক ইয়ে করছে, সেই কারণে পেশেন্ট ওখানে ছিল একদিন। তো 24 তারিখ মানে কালকে তো 25 তারিখ ছিল, তো ওই দিনকে রাতের বেলা যেদিন ডিসচার্জ ওনারা ভেহিকেল সামারি নামিয়েছে, সেই দিনকে রাতের বেলা উনি পেশেন্ট সুস্থ, ডাক্তারও বলেছে উনি ভালো আছেন, ওনারা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। তো তারপরে কি করেছিল, কি পেস্টিসাইড স্প্রে করেছে না কি করেছে, রুম ফ্রেশনার দিয়েছে না কি দিয়েছে, তার জন্য ওনার লাংসের প্রবলেম হয়েছে। প্রবলেম হতে কাশি শুরু হয়েছিল, তখন রাত্রে 9:30 নাগাদ হসপিটাল থেকে আমার দাদাকে ফোন করছে যে আপনার পেশেন্টের একটু কাশি হয়েছে, তার জন্য কাফ সিরাপ লাগবে। তো স্ক্যানার পাঠাচ্ছি, উনি বলেন যে আপনারা যেটা লাগবে সেটা দিয়ে দিন, আমি বিল পরে পেমেন্ট করে দেবো। তো তখনও ওনারা আমাদেরকে জানাননি যে পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে। তো ওনারা অক্সিজেন দিয়েছে, পাইপা মেশিন চালিয়েছে, সবকিছু করেছে, আমরা জানি সকালেও কিছু জানি, তারপরের দিনকে কালকে সকালে। তাহলে সুস্থ ডিসচার্জ পেশেন্ট, আমরা ট্রিটমেন্টের গা ভেলাতি পুরো, ওনাদের সব কিছু গা ভেলাতি। এবারে আমাদের কাছে একটাই প্রশ্ন যে আমাদের পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে, এনারা আমাদেরকে জানায়নি। পেশেন্টের ট্রিটমেন্ট চলাকালীন বিল বাড়ছে, এনারা আমাদেরকে জানায়নি। তারপরে পেশেন্টকে 8,000 টাকা দামি কোনো ভ্যাকসিন প্রোভাইড করেছে, সেটা আমাদের বিনা পারমিশনে, তাও 3টে প্রোভাইড করেছে, 3 দিনে 3টে করতে, আমাদেরকে জানায়নি, কিচ্ছু জানায়নি। এনারা কেন করেছে পুরো গাফেলাতি। আমার পেশেন্ট তো নর্মালি অ্যাডমিট করেছিলাম, লাংসের প্রবলেম নিয়ে অ্যাডমিট করার পর পেশেন্ট কন্ডিশনে ছিল, তারপরে ডাক্তার ডিসচার্জ লিখে দেয়। ডিসচার্জ করে দেওয়ার পরে তো ইন্স্যুরেন্স ক্লেম হয়, ক্লেমে এদের গাফিলতি ছিল, এদের গাফিলতি এরা করার জন্য ইন্স্যুরেন্স ক্লেম এরা প্রপারলি না করে ইন্স্যুরেন্স ডিনাই করে দেয়। ইন্স্যুরেন্স ডিনাই করে তার মধ্যে পেশেন্ট আমরা হসপিটালে থাকতে থাকতে এদের এখানে পেস্ট কন্ট্রোল স্প্রে করা হয় ফ্লোরে, করার পর পেশেন্টের কাশি স্টার্ট হওয়ার পর থেকে পেশেন্টের শ্বাসকষ্ট আবার হয়ে যায়। তারপর সেই পেশেন্ট আইসিইউ কালকে মুখ আবার ট্রান্সফার করে, আইসিইউ থেকে ফের ভেন্টিলেশনে নিয়ে যায়। এখন সকালে আমার বলছে পেশেন্ট এক্সপায়ার করে। এখন হসপিটাল বলছে যে কিছু একটা ইয়ে করতে, তো নাহলে যদি টাকা পেমেন্ট কি করবেন না যেটা করুন, নাহলে আমাদের তো খরচা আছে, নাহলে আপনারা এখন স্বাস্থ্যসাথী কার্ড দিন, তাহলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে মানে স্বাস্থ্যসাথী কার্ডে কি ভর্তি ছিল? না, আমার মেডিক্লেম কার্ডে ভর্তি ছিল। মেডিক্লেম কার্ডে ভর্তি ছিল, মেডিক্লেম কার্ডে ভর্তি থাকার জন্য মেডিক্লেম কার্ডে এরা যেটা এদের যে প্রসিডিওর আছে, যে এস্টিমেট পাওয়ার পরে যখন ওভার হয়ে যায় এস্টিমেট দিতে হয় হসপিটালকে, সেই হসপিটাল সেটা এস্টিমেট দেয়নি। এখন কাল থেকে তো আমার পর চাপ আসছে পেমেন্ট করার জন্য, যেহেতু মেডিক্লেম ডিনাই হয়ে গেছে তো আমাকে পেমেন্ট করতে হবে। মেডিক্লেম ওদের গাফিলতির জন্য হয়েছে। ওরা ইনিশিয়াল অ্যাপ্রুভাল, মেডিক্লেমের হচ্ছে ইনিশিয়াল একটা অ্যাপ্রুভাল আসে, ইনিশিয়াল অ্যাপ্রুভাল আসার পরে আবার ওদেরকে যদি এস্টিমেট পাস করে যায় ওদেরকে এস্টিমেট পাঠাতে হয়, যেটা এরা ডিনাই করছে বলে আমরা পাঠাই না, বাট এটা অ্যাজ পার আইআরডিএর রুলস ওয়াইজ এটাই আছে, ঠিক আছে। বাতাল পেপার সেল আমি আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। ট্রিটমেন্ট কি ঠিক হয়েছিল? প্রথমে চিকিৎসা ঠিক হয়েছিল, আমার পেশেন্ট সুস্থ ছিল। তারপরে হসপিটালের গাফিলতিতে যে আমার পেশেন্ট কন্ডিশন খারাপ হতে হতে সেই পেশেন্ট আইসিইউ নিয়ে গিয়ে ভেন্টিলেশনে নিয়ে গিয়ে পেশেন্ট আমার নিয়ে যাবে। আমি চাইছি এর কিছু ব্যবস্থা করুন। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ রয়েছে, পুলিশ এসেছে। আমরা শুনলাম ঠিক কি অভিযোগ রয়েছে মৃতের পরিবারের লোকেদের, এবং পুলিশ ইতিমধ্যেই এসে পৌঁছেছে হাসপাতাল চত্বরে, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে। কি ঠিক দাবি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের, তারা কি বলছেন এই মৃত্যুর ঘটনা নিয়ে শোনাবো। ওনার মৃত্যু হয়েছে, রিজন লেখা আছে কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে। ওনার যেটা হয়েছিল, উনি অলরেডি যখন অ্যাডমিশনে আসেন ওনার তখনই একটা এন্টায়ার লাংস ফেলিওর নিয়ে কিন্তু উনি এখানে এসেছিলেন লাইফ কেয়ারে। ওনার এক সাইডের লাংস ওয়ার্কিং, আদার লাং একদম টোটালি ফেলিওর। সেখান থেকে উনি রিকভার করেছিলেন 23rd-এ, 24th-এ স্যার ডিসচার্জের জন্য ওনাকে বলা হয়। ফিউমিগেশন করাতে পেশেন্ট নিজে বলে ওনার ফিউমিগেশনের জন্য শ্বাসকষ্ট শুরু হয়। তো সেক্ষেত্রে ডক্টর ওনাকে বাইপাস সাপোর্ট দিয়ে হতে পারে যে ওনার যে অ্যাজমা অ্যাটাক আছে সেটা ট্রিগার হয়েছে, কিন্তু সেটার জন্যই যে কার্ডিয়াক অ্যারেস্ট সেটা না, ওনার অলরেডি একটা লাংস ফেলিওরই ছিল। হ্যাঁ, ওই লাং ফেলিওর নিয়ে উনি এতদিন ধরে ছিলেন, 2 থেকে 2.5 বছর ধরে উনি লাং ফেলিওর ট্রিটমেন্টেই ছিলেন। তো পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করি, পেশেন্ট রিলেটিভদেরকেও বলা হয়েছে। পেশেন্ট যেদিন ওরা বলছেন, মানে এখন ওনারা বলছেন স্প্রের জন্য, যখন জানানো হয় ওনাদের মানে বিগত 24 তারিখ থেকে টিল ডেট, মানে আজকের দিনে, মানে এখন পেশেন্ট এক্সপায়ার করেছে, আজকে ওনারা বলছেন স্প্রের জন্য এক্সপায়ার করেছেন, কিন্তু কাল বা তার আগের দিন অবধি ওনাদের তরফ থেকে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল কনসিডারেশনের জন্য রিকোয়েস্ট এসেছিল, সেটা আমরা করেও ছিলাম। এখন যেটা হচ্ছে, আমরা ওনাদেরকে বলেছি যে গো ফর পোস্টমর্টম দেন, এছাড়া তো আর কোনো উপায় নেই। মানে যখন ম্যানেজমেন্টের উপরে ওনারা ক্লেম করছেন, পোস্টমর্টম ছাড়া আমরা সেকেন্ড কোনো উপায় দেখছি না। পোস্টমর্টমে আপনাদের ক্লিয়ার পিকচার আসবে যে স্প্রের জন্য হয়েছে না কার্ডিয়াক অ্যারেস্ট না লাং ফেলিওর। তো
তো দেখা যাক পার্টি কি ডিসিশন নেয়। মেডিক্লেম ছিল, মেডিক্লেমে আমাদের 6 দিনের জন্য একটা ইনিশিয়াল এস্টিমেট পাঠানো ছিল। তো 7 ডেতে ডক্টর যেহেতু ডিসচার্জ বলেন, প্ল্যান ডিসচার্জ ফাইলে লেখাই আছে 7 নম্বর দিনে, তো 8 ডেতে আমরা একদম ফাইনাল এস্টিমেশন পুরো যা বিল হয় সেটা পাঠানো হয়, যেটা রিজেকশন আসে। রিজেকশন আসার পর আমরা 4 বার রিকনসিডারেশন পাঠিয়েছি, তার মেল আছে। ওনাদের বক্তব্য যে যখন আপনাদের বিল এক্সিড হয়ে গেছে 4th ডেতে, তখন কেন পাঠানো হয়নি। তো আমাদের যেহেতু মেডিক্লেমের ক্ষেত্রে কি হয়, 6 দিনের যেহেতু এস্টিমেট দেয়া আছে, 6 দিন পর আমরা পাঠাবো। তো 7 ডে যখন ডক্টর ডিসচার্জ বলে দিয়েছে অলরেডি অটোমেটিক্যালি, আর এস্টিমেট না পাঠিয়ে ডাইরেক্ট ফাইনাল বিলটা পাঠানো হয়েছে, সেক্ষেত্রে এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।